মানুষ একটা বিতর্ক দিয়ে একটু শুরু করতে চাইছি, সেটা হচ্ছে যে অদিতি মুন্সি দেবরাজ চক্রবর্তীর জন্য মামলা লড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটাকে কিভাবে দেখেন আপনি? তুমুল বিতর্ক চলছে। একজন উকিল তার ওকালতি পড়াশোনা করেছেন এবং প্রথিতযশা সব ধরনেরই মামলা করেছেন। একই দিনে তিনি যেমন এই মামলাটাও করেছেন, একটা হকার উচ্ছেদ এবং তার উপর স্টে অর্ডার নিয়েছেন। সেই একই দিনেও এই মামলাটা লড়েছেন যে একজনের ওই এফিডেভিট যেটা ইলেকশনের সময় দেয়, তাতে তার যে আয়, অনেকের মনে হয়েছে যে যিনি অভিযোগ করেছেন তার মনে হয়েছে যে অত্যধিক বেশি ফুলিয়ে বাবা, এবং তার সঙ্গে একটা সন্দেহ, ভয়ঙ্কর সন্দেহ। এটা তো নিয়ে তিনি তার একটা ওইটাকে কী জামিন বলে, ইন্টারিম জামিনের জন্য আপিল করেছেন 19 জুন পর্যন্ত। সে জামিনটা হয়েছে, কিন্তু তদন্তটা থামেনি। এ বিষয়ে তদন্ত করার জন্য নিশ্চিতভাবে ইনকাম ট্যাক্স আছে, ইডি আছে, নির্বাচন কমিশন আছে ইভেন। কারণ ক্যান্ডিডেট নির্বাচন হয়ে যাওয়ার পরেও ক্যান্ডিডেট যদি কোনো ভুল স্টেটমেন্ট দিয়ে থাকে বা তার স্টেটমেন্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, ইলেকশন কমিশনের সেখানে ইন্টারভেন করার অধিকারও আছে। আচ্ছা। এবং শুধু তাই নয়, সে তার আগামী দিনের যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, সেই স্টেপও নিতে পারে নির্বাচন কমিশন। আবার অন্য পদক্ষেপও তারা গ্রহণ করতে পুলিশকে বলতে পারেন, প্রশাসনকে বলতে পারেন, ইডিকে বলতে পারেন, ইনকাম ট্যাক্সকে বলতে পারেন। এতে তাকে ডিফেন্ড করার জন্য তো বিকাশবাবু কোনো মামলা করেছেন বলে আমার মনে হয় না। আমি কালকে বিকাশবাবুর একটা স্টেটমেন্ট আমি দেখলাম, সেটা ওই ইউটিউবের একটা চ্যানেলে। সেখানে তিনি পরিষ্কার করেছেন যে তিনি যে কাউকে এই কেসে পুলিশ কেস করে এখনই গ্রেপ্তার করবে। আমরা তো দেখছি ওদের মন্ত্রীরা সব, এই সুজিত বোস জেলে এখন, তার দীর্ঘদিন ধরে ইডি জিজ্ঞাসাবাদ করলো, অসঙ্গতি দেখলো, অসঙ্গতি দেখে তারপরে তারা কোর্টে গেল, কোর্ট তাদের পুলিশ রিমাইন্ড দিল, তারপরে আবার জেল কাস্টডি দিল। কিন্তু এটার প্রশ্ন ছিল আগে থেকেই একটা গ্রেপ্তারে, সেটার প্রোটেকশন দিতে গিয়ে তিনি এটা করেছেন। একজন উকিলের তো কে মামলা কে এসছে আমার কাছে এটা দেখার ব্যাপার না। যখন মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন, তখনও তিনি মামলা করেছেন, তার হয়ে মামলা করেছেন, অর্জুন সিংয়ের হয়ে মামলা করেছেন, বা আরও একজন আমাদের লয়ার, সেও ওই হরগোবিন্দ, তাদের যে একটা মামলা, সেই মামলা করেছে। এটা একজন উকিল হিসাবে সে তো দেখবে যে তার কাছে যিনি এসছেন সেই আইনি প্রোটেকশন তাকে দিতে পারবেন। আর একজন মানুষ যিনি এত মামলা করছেন, যেটা শতকরা 99% জনস্বার্থে, আর 1% আপাত দৃষ্টিতে এখনই কারোর মনে হচ্ছে সবে নির্বাচন গেছে, আমাদের কারো কারোর মধ্যে একটা খুশি খুশি ভাব আছে, সেটা আমাদের পার্টির অভ্যন্তরেও যেমন আছে, বামপন্থী ঘরানার মধ্যেও আছে, যে একটা বিপদ গেল, কিন্তু এই বিপদটা যে আরও কত ভয়ঙ্কর সেটা রিয়েলাইজ না করে তারা একটা স্ট্যান্ড নিচ্ছেন। যারা পার্টির লোক তারা তো পার্টির অভ্যন্তরেই আলোচনা করতে পারেন। কারণ বিকাশবাবু তো এরকম, বিকাশবাবু কেন, আমাদের অন্য লয়াররাও এরকম বহু মামলা করেছে। আমরা দেখেছি দিল্লি থেকে কপিল সিব্বল এসে মামলা করেছেন, তারপর ওই যাকে আর একজন ওরা রাজ্যসভার সদস্য মনু সিংভি, তাকে নিয়ে এসেছিল, বা চিদম্বরমকে দেখেছি এসে মামলা করতে। এ তো হতেই পারে, তাদেরও তো একটা এথিক্স আছে। রাজনীতি যেমন তার একটা জায়গা, আবার তার ওকালতিটা তো একটা এথিক্যাল জায়গা। আর তিনি কমিউনিস্ট পার্টির হোল টাইমার হন, এইটাই তার জীবিকা। সেই জীবিকাতে তিনি কোন পক্ষ নেবে, কোন ব্যাপারে
মামলা করবেন কি করবেন না সেটা তার সম্পূর্ণ ব্যাপার, কিন্তু তিনি তো তার এই সম্পত্তি বেড়েছে কেন তা নিয়ে প্রোটেকশন দিতে যাননি। একটা ইন্টারিম বেল 19 তারিখ পর্যন্ত তারা একটা পেয়েছে যে 29 তারিখ পর্যন্ত পুলিশ তাদের অ্যারেস্ট করতে পারবে। এর বাইরে তো কিছু না, পুলিশ তাদের ডেকে এনকোয়ারি করতে পারে, পুলিশ তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তাদের বাড়িতে গিয়ে দরকার হলে ওই যেটাকে বলে কি বলে আজকাল খোঁজ খবর নিতে পারে, বাড়িতে গিয়ে সার্চও করতে পারে, তল্লাশিও করতে পারে। কিন্তু সেসব তল্লাশি করার ক্ষেত্রে আমার ধারণা আইন কানুন অনুযায়ী যাদের সাহায্য দরকার তাদের নিয়েই করো, আমার যতটুকু বুঝি। কাজে এটা নিয়ে একেবারে বিজেপি আইটি সেল যেভাবে উঠে পড়ে লেগেছে, এগুলো খুব একটা আজকের এই পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে আমি যে কোনো মানুষকে পানিশমেন্ট দিতে পারি। অপরাধ যারা করেছে তাদের কারোর পক্ষে আমাদের বলার কিছু নেই, কারোর পক্ষে আমরা বলছি না, কিন্তু এইটা নিয়ে যেভাবে হই হই হচ্ছে এবং তাতে বিজেপির আইটি সেল বেশি ব্যবহার করছে, আমাদের লোকেরাও সেই ট্র্যাপে পড়ছে, আমাদের যারা পার্টির লোকজন আছে তারা সেই ট্র্যাপে পড়ছে, এবং সেক্ষেত্রে সেটা খুবই সুখকর নয়। আমাদের পার্টির পক্ষে তো সুখকর নয়, কারণ আমাদের পার্টির ডিসিপ্লিন পার্টি, যার যা বলার থাকে তারা পার্টিকে বলবে। আমাদের রাজ্য নেতারা এখন সকলেই দিল্লিতে, কারণ আমাদের পার্টি সেন্ট্রাল কমিটি মিটিং গতকাল থেকে শুরু হয়েছে, পরশুদিন তারা গেছেন। তারা নিশ্চিতভাবেই ওখানেও তারা যারা অ্যাভেলেবেল তারা আলোচনা করবেন মিটিংয়ের ফাঁকে। তারপরে অল ইন্ডিয়া মিটিং হয়ে যাওয়ার পর কলকাতায় এসে তাদের যদি কিছু বলার থাকে বলবেন, এবং সে বলতে গেলেও যেহেতু বিকাশবাবু তিনি পার্টিরই লোক, সবার উপরে তিনি যাই বড় উকিল হন না কেন, আগেকার মেয়র, রাজ্যসভার সদস্য, তার ঊর্ধ্বে হচ্ছে তিনি কমিউনিস্ট পার্টির মেম্বার। সেই অনুযায়ী কারোর বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ গ্রহণ করতে হলেও খুব একটা পদক্ষেপ গ্রহণ করা কি জরুরি না সেটা রাজ্য নেতারা বুঝবে। আমার তখন খুব একটা মনে হয় না, সেটা ওরা বুঝবে। কিন্তু মানুষরা যে তৃণমূলের বিরুদ্ধে আপনাদের লড়াই ছিল ভোটে, যে তৃণমূলকে আপনারা হারানোর জন্য কথা বলেছেন, নানান অভিযোগ উঠে এসছে তাদের বিরুদ্ধে, দুর্নীতি থেকে শুরু করে নানান কিছু, সেই তৃণমূলের এক নেত্রী তারই হয়ে মামলা লড়া, আপনি হলে লড়তেন? দেখুন, আমি তো ওকালতি করি না, আর আমার ওকালতি একজন উকিলের কী কী কাজ করা উচিত না সেটা ধারণাও আমার নেই। আমি শুধু এইটুকু বলতে পারি যে আমরা শুধু তৃণমূলের বিরুদ্ধে লড়িনি, আমাদের লড়াইটা ছিল তৃণমূলের বিরুদ্ধে, এবং আমাদের পার্টির গৃহীত সিদ্ধান্ত হচ্ছে সবচেয়ে বড় বিপদ হচ্ছে বিজেপি। আচ্ছা, আস্তে আস্তে মানুষ টের পাচ্ছে যেভাবে হকারদের উপর শুরু হয়েছে আক্রমণ, যেভাবে হকারদের রুটি কেড়ে নেওয়া হচ্ছে সেটা দিয়ে আমরা বুঝছি, বা বিভিন্নভাবে সরকারি কর্মচারীরা খুব নাচছিল যে তাদের ডিএফএ সব প্রথম মন্ত্রিসভার মিটিংয়ে হয়ে যাবে, আজও পর্যন্ত সেটা হয়নি। আজও পর্যন্ত শুধু একটা বেতন কমিশন তৈরি হয়েছে, তারা কাজও শুরু করেনি। কাজে এসব যারা অনেক কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে করছিলেন, যে আশায় মানুষ প্রাতিষ্ঠানিক বিরোধিতা থেকে তৃণমূলকে সরিয়েছেন, কারণ তৃণমূলের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের কারণে সরিয়েছেন, বিজেপিকে নিয়ে এসছেন। মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বুঝবেন কে ভালো কে খারাপ। সেই দিক থেকে একটা এই ধরনের ঘটনা, সেটাকে ঠিক না ভুল, এখনই কতটুকু ভয়ঙ্করতা তার মধ্যে আছে, এই আলোচনায় না যাওয়াই ভালো। এটা শোভনীয় না, কারণ আরও অনেক মামলা উনি করেছেন, যে মামলাতে কারোর প্রশ্নও আছে, আবার কিন্তু মুশকিল হয়ে যায় কি ছোটোখাটো একটা বিষয়কে সামনে রেখে। আগেও তো বিকাশবাবু এই ধরনের মামলা করেছেন মুকুল রায়ের হয়ে, অন্যান্য বিরোধীদের হয়ে, তাতে তো তখন অত হইচই হয়নি। এই হইচইটা যারা, এবং এই হইচইয়ের ট্র্যাপে যারা পা দিচ্ছেন তারা হচ্ছে বিজেপির যে আইটি সেল, তাদের ট্র্যাপে পা দিয়ে দিচ্ছে। ওই একটা বিষয় উঠে আসছে, অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, তিনি বামেদের কোনো একটা ইস্যুতে তিনি রীতিমতো মানে ঝামেলা ঝঞ্ঝাট করেছিলেন। দেখুন, ওকে চিনি না, ফলে তাদেরই মামলায় ওকে আমি চিনি না, আমি নাম শুনেছি, তখন
এর আগের পৌরসভার নির্বাচনে তখন রাজারহাট টা তবে বিধাননগর কর্পোরেশনের মধ্যে যুক্ত হলো। আচ্ছা। সে আমার যতদূর মনে পড়ছে সেই নির্বাচনে ওই ওখানকারই ওই ওয়ার্ডে ও কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছে। আমি যতদূর জানি, কারণ তখন আমি রাজারহাটটা অনেক বেশি খবর রাখতাম। এবং জয়ী হওয়ার পর পরবর্তীকালে সেখানে সে সময়ও তৃণমূল মারধর করে যেরকম অভিযোগ শুনেছি, খরচারা ছিল এইসব অভিযোগ শুনেছি। পরবর্তীকালে তো তৃণমূলে জয়েন করলো। দেবরাজ চক্রবর্তী সিপিএম এর সঙ্গে একটা ঝামেলায় জড়িয়েছিল কিছুদিন আগে আর কি, যেটা নিয়ে সেটা ওই অঞ্চল, হ্যাঁ হ্যাঁ ওই লোকাল রাজারহাট। হ্যাঁ। আর এখন এই তো সকলের সঙ্গেই সকলের হচ্ছে, আমরাও তো অনেক ঝামেলায় জড়িয়েছি, আমাদের উপরও তো আক্রমণ হয়। মানে ওইটা নিয়ে আর কি বামেদের ক্ষোভের জায়গাটা ওইটাই যে ও নিয়ে না, ক্ষোভ ওখানে ওর অত্যাচার ইত্যাদি নিয়ে ক্ষোভ। শুধু বামেদের সঙ্গে কি একটা ঘটনা তাকে কেন্দ্র করে এই ক্ষোভটা না, এই ক্ষোভটা রাজারহাট এইসব অঞ্চলে যেখানকার ওর ওয়াইফ প্রার্থী ছিলেন, এমএলএ ছিলেন, সেই অঞ্চলের বেশ কিছু ঘটনা নিয়ে, যেখানে বামপন্থীদের সঙ্গে সিপিআইএমের সঙ্গে অনেক বেশি ঘটনা ঘটেছে, অনেক বেশি বামপন্থী কর্মীরা আক্রান্তও হয়েছে, সিপিআইএম কর্মীরা আক্রান্ত হয়েছে, তাই নিয়ে গোলমাল। সেটা তো লোকালাইজ, কিন্তু এখন আপনি যদি এটা দেখেন তাহলে যেন গোটা একটা রাজ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা একটা এই ধরনের একটা ব্যাপারকে এত ফুলিয়ে ভাবিয়ে দেখানো, এবং সেটার পিছনে যে খুব বড় সংগঠিত হাত না থাকলে হয় না, সেটা নিশ্চয়ই আপনারা বুঝবেন। এত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় এত লেখালেখি, এত লাইভ ইত্যাদি শুরু হয়ে গেল, এটা পিছনে বড় কোনো শক্তি তাদের ষড়যন্ত্র না থাকলে হয় না।